বাংলা সাহিত্যের ভাণ্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে। আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি, আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচ। আজকে শোনাবো উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের গল্প মাথার বালিশ। অভিমান রসজাতীয় পদার্থ, যা অল্প একটু নাড়া পেলে মাত্রা ছাড়িয়ে ফেনিয়ে ওঠে। নাড়া যদি পায় 1 তো ফেনিয়ে ওঠে 8। আর মন্থনদণ্ডটি যদি কল্পনার অবাস্তব কাঠে তৈরি হয় তাহলে তো কথাই নেই। কঠিন মৃত্তিকার উপর অট্টালিকা নির্মাণ করতে হলে অনেক মাল মশলা, কাঠ, খড়, অনেক শ্রম এবং সময়ের প্রয়োজন। আকাশসৌধ রচনার কার্যে ভিত খোঁড়ার বালাই নেই। ফুঁয়ের মুখেই সৌধ আপনা আপনি গজিয়ে ওঠে। অপলার মনে সেই রকম একটা অকারণ অভিমানের মেঘ আবির্ভূত হয়ে ধীরে ধীরে তার সমস্ত অন্তরকে ধূসর করে দিতে উদ্যত হয়েছে। কিছুদিন থেকে সে মনে করতে আরম্ভ করেছে, স্বামীর জীবনের হিসেবের খাতায় সে শুধু একটা খরচের অঙ্ক। না দিতে পারলে স্বামীর বংশে একটি সন্তান, না আনতে পারলে স্বামীর সংসারে কিছু অর্থ। সে শুধু ব্যয় করাবারই যন্ত্র, উৎপাদন করবার নয়। সন্তানের বিষয়ে অপলা তার 27 বৎসরের বয়সে একেবারে হতাশ হয়নি। 40 বৎসর বয়সেরও কাছাকাছি প্রথম সন্তান উৎপাদন করেছে এমন 2-1টি স্ত্রীলোকের কথা তার জানা আছে। আর সে কথা কখনো যদি বা ওঠে, স্বামী শঙ্করনাথ এক ফুৎকারে তা উড়িয়ে দেয়। একবার সে বলেছিল, শোনো পলা, এ কুণ্ঠা তুমি অকারণ ভোগ করো। তুমি যে আমার সংসারে বেগুন গাছ হয়ে না এসে গোলাপ গাছ হয়ে এসেছ, সেজন্য আমার মনে কোনো ক্ষোভ নেই। গোলাপ ফুলের চেয়ে বেগুন ভাজা আমার ভালো লাগে। আমাকে এত বড় পেটুক মনে করলে আমার প্রতি গুরুতর অবিচার করা হবে। আর একবার বলেছিল, বংশলোপের দুর্ভাগ্যের কথা তুমি তুলেছ, কিন্তু বংশ মানে বাঁশও হয়, সে কথা ভুলো না। সুতরাং সন্তান যদি শুধু বংশধর না হয়ে বংশধারীও হন, তাহলে বংশ হয়তো রক্ষা পায়, কিন্তু পূর্বপুরুষের মাথা চুরমার হয়ে যায়। তোমার মেজ পিসিমশাইয়ের একমাত্র বংশধরের কথা মনে করো। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ছিল ভালো, এ কথা তোমার মেজ পিসিমশাই হাড়ে হাড়ে বুঝছেন। এসব কথা ঠিক, এসব কথা অপলা নিজেও খানিকটা বোঝে। তাছাড়া সন্তান উৎপাদনের বিষয়ে এখনো সে একেবারে হতাশ হয়নি। কিন্তু অর্থ সংক্রান্ত যে বেদনা তার অন্তরকে উত্তরোত্তর আচ্ছন্ন করে চলেছে, তা থেকে মুক্তিলাভের কোনো পথ সে খুঁজে পাচ্ছে না। আয়ু যদি দীর্ঘ হয়, তাহলে এখন বহুকাল অন্ন বস্ত্রের জন্য স্বামীর কাছে হাত পাতা ছাড়া উপায় থাকবে না। স্বামী অকরুণ হলেও পাততে হবে। এ কথা বিশেষ করে মনে হয় স্বামীর 2টি বন্ধুপত্নী অনিতা ও আরতির কথা ভেবে। অনিতা টাটার কলকাতা অফিসে চাকরি করে, আর আরতি কলকাতার একটা কলেজের অধ্যাপিকা। তাদের দুজনেরই মাসিক আয় 200 টাকার কম নয়। মাসে মাসে কতই বা তাদের পিছনে খরচ হয়? 50, 60, 80, 100, বড় জোর 150। তবু প্রতি মাসে তাদের স্বামীদের 50 টাকার কৃতজ্ঞতা বহন করতে হয়। অনিতা আরতিদের সংসার চলে যৌথ বলগার তাড়নায়। আর তাদের সংসার রথে একটি ঘোড়া, এক সারথি, আর সেই রথের মধ্যে স্বর্ণে রত্নে ভূষিতা বিনা টিকিটের এক কুণ্ঠিতা যাত্রিনী। স্বামীর প্রতি একটা তীক্ষ্ণ ক্রুদ্ধ অভিমানে অপলার অন্তরিন্দ্রিয় পীড়িত হয়ে ওঠে। তুমি যখন অনিতা, আরতি আর তাদের স্বামীদের উপযুক্ত বিদগ্ধ অভিজাত সমাজের মানুষ, তাহলে কেন মধ্যবিত্ত পরিবার থেকে একটা নন ম্যাট্রিক মেয়েকে ধরে এনে তোমার সংসারে অনুগ্রহ পীড়িতা আশ্রিতা করে রেখে এমন নিঃসত্ব করে দিচ্ছ? প্রশ্নটা একদিন অপলা শঙ্করনাথের কাছে সরাসরি উত্থাপিত করল। শঙ্করনাথের কাঠের বিস্তৃত কারবার, মধ্য ভারতের একটা সেগুন বনের ইজারা চুক্তি নিয়ে সমস্ত দিন বাদানুবাদে কেটেছে। তবুও সুবিধা মতো শর্তে ইজারা পাওয়া গিয়েছে বলে মনটা আছে প্রফুল্ল।
অফিস থেকে ফিরে চা খাবার খেয়ে সে যথারীতি দক্ষিণ দিকের বারান্দায় একটা ইজি চেয়ারে হেলান দিয়ে সিগার ধরিয়েছিল। অপলা এসে একটা চেয়ার টেনে নিয়ে তার কাছে বসল। খাড়া হয়ে উঠে বসে স্নিগ্ধ কণ্ঠে শঙ্কর বললে, এসো এসো। এক মুহূর্ত চুপ করে থেকে অপলা বললে, একটা কথার উত্তর দেবে? পাশের টিপয়ের উপর অ্যাস্ট্রের খোঁজে সিগারটা স্থাপন করে শঙ্কর বললে, হ্যাঁ নিশ্চয়ই দেব। আচ্ছা, কিসের জন্য তুমি আমাকে বিয়ে করেছিলে? একটি সুন্দরী সুলক্ষণা মেয়ের আঁচলে সংসারের চাবি বেঁধে দিয়ে নিশ্চিন্ত হওয়ার জন্যে। মাথা নেড়ে অপলা বললে, সে কথা বলছি নে। কি দেখে করেছিলে? যা দেখে করেছিলাম তা তো তুমি আয়নার সামনে দাঁড়ালেই দেখতে পাও। সেইখানেই তো ভুল করেছিলে। তুমি গুণী মানুষ, গুণ দেখে তোমার বিয়ে করা উচিত ছিল। তোমার বন্ধু বিপিনবাবুর স্ত্রী অনিতার মতো একটি বউ হলে তুমি সুখী হতে। কিন্তু অনিতার মতো বউ না হওয়ায় আমি যে আরো সুখী হয়েছি। মাথা নেড়ে অপলা বললে, না, হওনি। তুমি অতিশয় ভদ্র আর মহৎ, তাই বলছো কিংবা ভাবছো হয়েছ। আসলে হয়েছ অসুখী। অল্প একটু হেসে শঙ্কর বললে, তুমি যখন আমার বিষয়ে আমার চেয়ে বেশি জানো আর বোঝো, তখন কি আর বলবো বলো। কিন্তু আমি অসুখী সে কথা তুমি জানলে কি করে? অনিতার বিষয়ে তোমার বিশেষ একটা শ্রদ্ধার ভাব দেখে। সে শ্রদ্ধা নিশ্চয়ই অনিতা উপার্জনশীল আর আত্মনির্ভরক্ষম বলে। বিপিন তোমাকে শ্রদ্ধা করে? করেন। কিসের জন্য? আমি তোমার স্ত্রী বলে। সে শ্রদ্ধার কি কোনো মূল্যই তুমি দাও না? আচ্ছা, না হয় নাই দিলে। চাকরি করে অনিতা কি খুব সুখী? হ্যাঁ, নিশ্চয়ই সুখী। তার কথাবার্তা থেকে তা স্পষ্ট বোঝা যায়। আর বিপিন? বিপিন সুখী? হিসেব মতো তো তার সুখী হওয়ারই কথা। মৃদু হেসে শঙ্কর বললে, জীবনের হিসেব অত সরল নয় পলা। যে অক্ষম লোকের উপার্জন যথেষ্ট বেশি নয় বলে ট্রামে বাসে ঠেলাঠেলি করে আপিস গিয়ে 10টা 5টা কলম পেশার দুর্ভোগ থেকে স্ত্রীকে রেহাই দিতে পারে না, সে কোন হিসেবে সুখী হয় বলতো? সুখী আমি, কারণ সারাদিন আপিসে খেটে খুটে ঝালাপালা হয়ে বাড়ি এসে তোমার তাজা মুখের মিষ্টি হাসি দেখে জুড়োতে পারি। 7টার সময় বাড়ি ফিরে আমাকে যে শুনতে হয় না রাত 9টা পর্যন্ত টাটা কোম্পানিতে তুমি ওভারটাইম করবে বলে তখনও বাড়ি ফেরোনি, সেজন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। এ কথার উত্তর না দিয়ে অপলা চুপ করে রইল। শঙ্করনাথ পুনরায় কথা আরম্ভ করলে, বললে, আমি কি তোমাকে উপেক্ষা অনাদর করি বলে মনে করো অপলা? মাথা নেড়ে অপলা বললে, না না, বরং আদরের বাড়াবাড়িই করো। তবে তবে কি? সে বাড়াবাড়ির মধ্যে আমি তোমার করুণারই পরিচয় পাই, শ্রদ্ধার পাইনি। উত্তর শুনে চিন্তিত হলো শঙ্করনাথ। এ তো সহজ বাতিক নয়। এ থেকে আর এক পা বাড়ালেই হয়তো বাতুলতা। পাগল হওয়ার একটা পথ হচ্ছে এই রকম দুরপনেয় অপচিন্তার বাতিক। সে কথা সে ভালো করেই জানে। বললে, আচ্ছা, তুমি যদি হঠাৎ এমন উপার্জনশীল হয়ে ওঠো যে শুধু অনিতার কেন, আমার উপার্জনকেও বহু গুণে ছাড়িয়ে যাও, তাহলে আমার আদরের বাড়াবাড়ির মধ্যে শ্রদ্ধার পরিচয় পাবে তো? অপলা বললে, আশা করি পাব, কিন্তু এর রূপকথা সম্ভব হবে কি করে? শঙ্করনাথ বললে, বেশি দেরি হবে না, কালই সম্ভব হতে পারে। তুমি জানো ওই আলো ছায়া সিনেমা স্টুডিওর মালিক ইন্দ্র আইচ আমার অন্তরঙ্গ বন্ধু। তোমাকে তার স্টুডিওর বাঁধা আর্টিস্ট করে দিলে 1000 টাকা মাসোহারা আর ওই ছবি প্রতি 20-25 হাজার টাকা আমি তোমাকে লিখে দিতে পারি। 10 বছরের কন্ট্রাক্ট করিয়ে দেবো। 27 বছরের বুড়িকে ইন্দ্র আইচ অত টাকা দিয়ে সিনেমা আর্টিস্ট করবে কেন? 27 বছর তোমার বয়স, তোমায় দেখায় 22 বছরের মতো, আর মেকআপ করলে তোমাকে দেখাবে 17 বছরের তরুণী। সিনেমা গগনে তোমার উদয় হলে অনেক তারকা অস্তমিত হবে।
বলো তো কালই তোমাকে 1000 টাকা আগাম এনে দিই। তুমি বলছিলে এবার অনিতার টাকায় অনিতারা পুজোয় দীঘায় যাবে ঘুরতে। চলো তোমার টাকায় আমরা কাশ্মীর বেরিয়ে আসি। কি ব্যবস্থা করবে সিনেমা? প্রবলভাবে মাথা নেড়ে অপলা বললে, যা, মরে গেলেও না। প্রফুল্ল মুখে শঙ্করনাথ বললে, ওহ বাঁচিয়েছ পলা। তুমি যদি বলতে করবে তাহলে আমাদের সংসারে একটা বিপর্যয় ঘটে যেত। সকৌতূহলে শঙ্করনাথের প্রতি দৃষ্টিপাত করে অপলা জিজ্ঞাসা করলে, কি বিপর্যয়? আমার সাধের গোলাপ গাছ বেগুন গাছে পরিণত হতো। অপলা বললে, অ্যাস্ট্রের উপর তোমার সিগারেটটা নিভে গেছে, ধরিয়ে নাও। বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। অ্যাস্ট্রে থেকে সিগারেটটা তুলে নিয়ে শঙ্কর বললে, শোনো পলা, তুমি আমার একটা ভার, তুমি আমার জীবনের খরচের অঙ্ক। তুমি অর্থ উপার্জন করো না বলে তোমার প্রতি আমার শ্রদ্ধার অভাব। এইসব কথা যে তুমি আমাকে মাঝে মাঝে শোনাও, এসব কথা একেবারে বাজে কথা। তুমি আমার অত্যন্ত ভালোবাসার আর আদরের স্ত্রী। তোমার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে। শ্রদ্ধার সঙ্গে যত্নের সঙ্গে তোমাকে পালন করতে ধর্ম তো আমি বাধ্য। তুমি ভুলে গেছো বিয়ের রাতে ওই মন্ত্র পড়ে ওই শর্তে আমি তোমাকে গ্রহণ করেছি? অপলা বললে, ও সাবেক খেলে মন্ত্র একালে নতুন মন্ত্রের কাছে অচল। অপলা প্রস্থান করলে সিগারেটটা ধরিয়ে শঙ্করনাথ পুনরায় চেয়ারে হেলান দিয়ে শুয়ে পড়ল। মনে করলে মুখে অপলা যাই বলুক না কেন, আজকের বাদানুবাদে কিছু পরিবর্তন হয়তো হবে। পরিবর্তন অবশ্য হলো, কিন্তু অতীত দিকে। অপলা আরো স্তব্ধ, আরো অসাড় হয়ে গেল। মনের মাপকাঠিতে সে ক্রমশ দূর থেকে দূরান্তরে সরে যেতে লাগলো। আহারে রুচি নেই, মুখে হাসি নেই, চোখে ঘুম কম। শঙ্করনাথ চিন্তিত হল। একদিন অপলাকে মিলের কোরা কাপড় পরে থাকতে দেখে বললে, এ কি অপলা, এ কাপড় পরেছ কেন? অপলা বললে, কেন, এ কাপড় মন্দ কি? তাঁতের শাড়ির চেয়ে জোড়া পিছু 10-12 টাকা দাম কম। মাসকাবারে দুধের হিসেব করতে গিয়ে শঙ্করনাথ দেখে প্রতি মাসে দুধের যে পরিমাণ টাকা লাগে তার চেয়ে 12-13 টাকা কম। অপলাকে ডাকিয়ে কারণ জিজ্ঞাসা করলে। অপলা বললে, আমার জন্যে যে দিনে আধশের করে দুধ নেওয়া হতো, গত মাস থেকে আমি সেটা বন্ধ করে দিয়েছি। কেন বন্ধ করলে? তবু তো সংসারের কিছু খরচ কমলো। ও। গোয়ালার খাতাখানা টেবিলের উপর স্থাপিত করে শঙ্কর বললে, ওই চেয়ারটাতে একটু বসো তো পলা, কিছু কথা আছে। চেয়ারে উপবেশন করে অপলা উৎসুক নেত্রে শঙ্করের দিকে চেয়ে রইল। শঙ্কর বললে, তুমি তো মন্ত্রকে সেকেলে বলবে, ন্যায়নীতিকে মানবে না, কিন্তু আধুনিকতম উপায়ে যদি প্রমাণ পাও সে প্রমাণকে স্বীকার করবে তো? কিসের প্রমাণ? তোমার খোরাক, পোশাক, ভরণ পোষণের জন্যে যে অর্থটা আমি মাসে মাসে খরচ করি, সেটা আমার অনুগ্রহ নয়, ওটা তোমার আপন পাওনা, তারই প্রমাণ। কি করে সে প্রমাণ পাবো? তুমি আমার নামে আদালতে জুডিশিয়াল সেপারেশনের নালিশ করে খোরাক পোশাকের মাসোহারা দাবি করো, তাহলেই প্রমাণ পাবে। যে টাকা তোমার আইনসম্মত পাওনা বলে আদালত স্থির করে দেবে, তুমি দেখবে সে টাকাটা আমি যা তোমার বাবদ মাসে মাসে খরচ করি তার চেয়ে কম হবে না, বরং বেশিই হবে। আর সে টাকা যখন মন্ত্র পড়ার জোরে নয়, সম্পূর্ণ আধুনিক ব্যবস্থার মাধ্যমে আদায় করা টাকা, তখন তা নিতে তোমার কুণ্ঠা হবে না। এরকম আপন ঘরে পরের মতো পাহাড় সমান সংকোচ নিয়ে বাস করার কোনো মানে হয় না পলা। দাও তুমি জুডিশিয়াল সেপারেশনের দরখাস্ত দায়ের করে। জুডিশিয়াল সেপারেশন কি? বিবাহ বিচ্ছেদ? ধীরে ধীরে মাথা নেড়ে শঙ্করনাথ বললে, না, স্বামী স্ত্রী সম্পর্ক ঠিক বজায় থাকবে, শুধু স্বাধীনভাবে আলাদা আলাদা থাকা চলবে। পরস্পরের মধ্যে কথাবার্তা থাকবে? হ্যাঁ, তা থাকতে পারে, তবে খুব সংযতভাবে। এই ধরো, তখন আর
আমার তোমাকে পলা বলে ডাকা চলবে না। তাহলে কি বলে ডাকবে? মিসেস চ্যাটার্জি বলে ডাকলেই ভালো হবে, নইলে অপলা দেবী, বড়জোর অপলা। আর আমি আমি তোমাকে কি বলে ডাকবো? মিস্টার চ্যাটার্জি? তাই ডাকলেই দেখতে শুনতে ভালো হবে, তবে ওগো বলে ডাকা কিছুতেই চলবে না। জুডিশিয়াল সেপারেশনের পর পলা আর ওগো একইভাবে অচল। এক মুহূর্ত মনে মনে কি চিন্তা করে অপলা বললে, ধরো আমি যদি জুডিশিয়াল সেপারেশনের জন্য দরখাস্ত করি, তুমি কোনো রকম আপত্তি তুলবে না? অল্প একটু হেসে শঙ্করনাথ বললে, জুডিশিয়াল সেপারেশন তো সামান্য কথা, তুমি যদি ডাইভোর্সের জন্য মামলা করো তাহলেও আমি আপত্তি তুলব না। কেন? তুমি চাইলে, পদেও আমার কিছুই নেই, বোধহয় সেই জন্যে। এক মুহূর্ত চুপ করে থেকে শঙ্কর বললে, ও আর কথা নেই পলা, দরখাস্ত দায়ের করে দাও। তোফা নিজ নিজ খেয়াল খুশিতে বাস করা যাবে, পরস্পরের উপর তম্বি করা আর চলবে না। তোমার তো কোনো অসুবিধে নেই এ ব্যাপারে। কেন? দেবেনকে বলো অতুলবাবুকে দিয়ে সে সব ব্যবস্থা করে দেবে। দেবেন অপলার ছোট ভাই, আলিপুরের উকিল অতুল কৃষ্ণ চক্রবর্তীর মুহুরী। ভূমিতলে দৃষ্টি নিবদ্ধ করে মৃদুকণ্ঠে অপলা বললে, দেখি। দিন পাঁচেক পরে সন্ধ্যার পর শঙ্করনাথ দক্ষিণ দিকের বারান্দায় বসে সিগার ধরিয়েছে। অপলা এসে কাছে বসল। অপলার দিকে দৃষ্টিপাত করে শঙ্কর বললে, কি খবর পলা? দেবেন দরখাস্তের ব্যবস্থা কিছু করলে? মৃদুস্বরে অপলা বললে, করেছে, অতুলবাবু রাজি হয়েছেন। এক মুহূর্ত অপেক্ষা করে বললে, তুমি সেদিন বলেছিলে দেবেন আছে, আমার কোনো অসুবিধে নেই, কিন্তু কি অসুবিধে যে তাকে নিয়ে হয়েছিল তার কি বলবো। কেন? তোমাকে সে কত ভালোবাসে জানো তো। দরখাস্তের কথা শুনে প্রায় কেঁদেই ফেললে। এ ব্যাপারে বোধহয় আমার চেয়ে সে বেশি কাতর হয়েছে। তোমার চেয়ে বেশি কাতর হয়েছে? তাহলে তুমিও খানিকটা কাতর হয়েছো নাকি? হাহা করে উচ্চস্বরে হেসে উঠে শঙ্করনাথ বললে, সাবধান সাবধান পলা, বাদিনী হতে চলেছ, প্রতিবাদীর সঙ্গে সাবধানে কথা কয়ো। যে কথা তুমি বললে সে কথা কোনো রকমে মামলার নথিপত্রে ঢুকলে তোমার মামলা খানিকটা দুর্বল হবে। তোমার বলা উচিত ছিল, আমার জায়গায় অন্য কোনো লোক হলে তার যতটা কাতর হওয়ার কথা ছিল তার চেয়েও কাতর হয়েছিল দেবেন। নিঃশব্দে শঙ্কর সিগার টানতে লাগলো। ক্ষণকাল পরে অপলা বললে, আমার কিছু টাকার দরকার, তুমি দেবে? ধার? আমি পরে শোধ করে দেব। কেন? টাকার এমন কি দরকার পড়লো যে ধার করতে হবে? দরখাস্ত করতে হবে, তার খরচ আছে। সে আর কত, তোমার নিজের নামে ব্যাংকে তো 1000-2 টাকা আছে, তাই থেকে তো করতে পারো। সে টাকা তোমার অ্যাকাউন্টে জমা করে দিয়েছি। ও, তাহলে কত দেবো? 500? মাথা নেড়ে অপলা বললে, না না না, অত দরকার হবে না, 100-2 হলেই হবে। শঙ্কর বললে, 200 টাকায় কুলোতে পারবে না, যত সামান্যই হোক না কেন। করতে চলেছ মামলা, বাঘে ছুলে 18 ঘা, প্রতি হাতে টাকা খরচ করতে হবে। মামলা ছাড়া অন্য খরচও তো আছে। পরে সুবিধা মতো মাসে মাসে ওই 25 টাকা করে দিয়ে টাকাটা শোধ করো। আচ্ছা। যথাসময়ে অপলার জুডিশিয়াল সেপারেশনের দরখাস্ত দায়ের হয়ে গেল আদালতে। সঙ্গে সঙ্গে প্রতিবাদী শঙ্করনাথের জবাবে শঙ্করনাথ দরখাস্তের সব কিছুই মেনে নিয়েছিল। আপত্তি করেছিল শুধু বাদিনীর প্রার্থিত 250 টাকা মাসোহারার পরিমাণের। মোকদ্দমা তারিখের দিন সকালে শঙ্করনাথ অপলাকে বললে, আজ মামলার তারিখ মনে আছে তো? অপলা উত্তর দিলে, আছে। তোমার উকিল অতুলবাবু যা যা বলতে বলেছেন বেশ গুছিয়ে বলো। হ্যাঁ, বলো স্বামীর দুর্ব্যবহারে আমার জীবন দুর্বহ হয়ে উঠেছে, আর কিছুদিন একত্রে থাকলে দম আটকে মারা যাব।
খবরদার খবরদার, বেফাস কোনো কথা বলো না। কাজটি গুছিয়ে নিয়ে তারপর অন্য কথা। কোনো কথা না বলে অপলা চুপ করে রইল। শঙ্কর বললে, আর দেখো, লজ্জা মান ভয় তিন থাকতে নয়। জবানবন্দি দিতে কাঠগড়ায় উঠে ও তিন বালাইকে একদম বাদ দিয়ে চলো। চকিত হয়ে উঠল অপলা। সে কি, আমাকে আমাকে কাঠগড়ায় উঠতে হবে নাকি? স্মিত মুখে শঙ্করনাথ বললে, তা একটু হবে বই কি। পল্টন হবে অথচ লাইনে যাবে না, এ কি রকম করে হয়? আর দেখো, কাঠগড়ায় থাকার সময়ে সত্যি মিথ্যে বলে কিছু থাকে না। যা সুবিধের তাই সত্যি, এ কথা মনে রাখলে বিবেক অক্ষত থাকবে। অপলা বললে, কটার সময়ে যেতে হবে? ঠিক 10টার সময়। তার আগে নাওয়া খাওয়া করে প্রস্তুত থেকো মিসেস চ্যাটার্জি। ফিকা হাসি হেসে অপলা বললে, এরই মধ্যে নাম ছেড়ে দিলে? এখনো তো। শঙ্কর বললে, অনুশীলন করছি, সময়ে ভুল না হয়। একটু থেমে বললে, যা হচ্ছে খুব ভালোই হচ্ছে। বিশ্বাস ভেঙে গেলে স্বামী স্ত্রীর একসঙ্গে থাকা একেবারে বাঞ্ছনীয় নয়। মিষ্টত্বই যখন গেল, তখন তিক্তের কারবার করে লাভ কি বলো? হৃদয়ের ক্ষেত্রে সকলের মধ্যে রফা চলে, স্বামী স্ত্রীর মধ্যে চলে না। অপলা কোনো কথা কইলে না, শুধু একবার শঙ্করের দিকে চেয়ে দেখলে। অপলাকে নিয়ে শঙ্কর যখন আলিপুর কোর্টে পৌঁছল, তখন ঠিক 10:30। শঙ্কর গাড়ি থেকে নামার পর অপলা ফুটবোর্ডে পা ফেলেছে, এমন সময় দেবেন ছুটে এসে বললে, এই দিদি দিদি, তুমি এখন গাড়িতে বসো। অতুলবাবু কোর্টে এলে এখানে এসে তোমার সঙ্গে 2-4টে কথা কইবেন। মামলা উঠতে এখনো দেরি আছে। শঙ্কর বললে, তোমার নিজের মক্কেলের ব্যবস্থা তো খাসা করলে দেবু, কিন্তু তোমার প্রতিবাদী মক্কেল বেচারা এখন কি করবে বলো দেখি? এই মাঠে চড়ে বেড়াবে নাকি? স্মিত মুখে দেবেন বললে, আপনিও না হয় গাড়িতে উঠে বসুন। শঙ্কর বললে, খেপেছ? বাদিনী আর প্রতিবাদীকে পাশাপাশি বসে থাকতে দেখলে হাকিম তোমার দিদির দরখাস্ত না মঞ্জুর করে দেবে। বলবে বাদী প্রতিবাদী হলে কি হয়, ওদের মধ্যে বাদ বিসম্বাদের কোনো লক্ষণই নেই। ইতিমধ্যে অপলা গাড়ি থেকে পা বাড়াতে উদ্যত হয়েছে। বললে, তুমি গাড়িতে বসো, আমি নেমে যাচ্ছি। অপলাকে বাধা দিয়ে শঙ্করনাথ বললে, আরে ভয় পেও না অপলা, আমিও উঠে বসছি। হাকিম ও কথা তুললে বলবো, হুজুর বাদিনীর পাশে বসে ওর সঙ্গে শেষ দুর্ব্যবহার করে নিচ্ছিলাম। ইন ক্যামেরা বিচার হলো হাকিমের খাস কামরায়, শুধু বাদিনী, প্রতিবাদী ও উভয়ের নিজ নিজ উকিলের উপস্থিতিতে। হাকিম বললে, মিস্টার চ্যাটার্জি, আপনি তো আপনার স্ত্রী মিসেস চ্যাটার্জির দাবি একরকম পুরোপুরি মেনে নিয়েছেন। কন্টেস্ট করছেন শুধু মাসোহারার পরিমাণে, তাই তো? শঙ্করনাথ বললে, আগে হ্যাঁ স্যার। তা আপনার মতে মাসোহারা কত হতে পারে? এক মুহূর্ত চিন্তা করে শঙ্কর বললে, আগে 125 টাকার বেশি নয়। বিস্মিত কণ্ঠে হাকিম বললে, মাত্র 25 টাকার জন্য আপনার আপত্তি? উত্তর দিলে অপলার উকিল অতুল চক্রবর্তী। বললে, ওটা নামকাওয়াস্তা আপত্তি হুজুর। উনি বিরাট কারবারি মানুষ, হিসেবপত্র ভালো রকমই বোঝেন। উনি জানেন যে স্টাইলে উনি ওর স্ত্রীর ব্যয়ভার বহন করেন, সে হিসেবে মাসিক 250 টাকার রেহাই পেয়ে উনি লাভবানই হবেন। শঙ্করনাথ বললে, আমি লাভবান হতে চাইনে, লোকসান করতেও ইচ্ছে করিনে। আইন এবং আদালতের মতে যদি 250 টাকাই ন্যায্য হয়, আমার তাতে বিন্দুমাত্র আপত্তি নেই হুজুর। 2-4 মিনিট বাদানুবাদের পর অপলার মাসোহারা 250 টাকাই নির্ধারিত হলো। হাকিমের খাস কামরা থেকে নির্গত হয়ে অপলা শঙ্করনাথের মোটরকারের নিকট উপস্থিত হলো। ড্রাইভার তাড়াতাড়ি এসে দরজা খুলে দিয়ে সরে দাঁড়ালো। ভিতরে প্রবেশ করে অপলা একপাশে সরে বসল। শঙ্করনাথ জিজ্ঞাসা করলে, এখন তুমি কোথায় যাবে? অপলা বললে, কেন, বাড়ি যাব।
কোন বাড়ি? কেন, আমাদের বাড়ি? না, বাপের বাড়িও যেতে পারতে। ডিগ্রি পেয়েছি সেই সুসংবাদ দিতে? না, এমনি বললাম। এক মুহূর্ত গভীরভাবে চিন্তা করে অপলা বললে, ও, তোমার বাড়িতে আমার বুঝি আর যাওয়া চলবে না? পাগল, খুব চলবে। বাপের বাড়িতে থাকলে তোমার কষ্ট হবে। আগে সুবিধা মতো একটা ফ্ল্যাট জোগাড় হোক, তারপর অন্য কথা। শঙ্কর ও অপলার মধ্যে কথাবার্তা আরম্ভ হতেই ড্রাইভার দূরে গিয়ে দাঁড়িয়েছিল। শঙ্কর বললে, ড্রাইভার, মাকে বাড়ি নিয়ে যাও, বলে গাড়ির দরজা বন্ধ করে দিলে। ব্যগ্র কণ্ঠে অপলা বললে, সে কি, তুমি যাবে না? হাসি মুখে শঙ্কর বললে, আমার অফিস নেই, এখান থেকে অফিস যাব, আমি সন্ধেবেলা বাড়ি ফিরব। অপলা বললে, বেশ তো, তোমাকে আমি অফিসে নামিয়ে দিয়ে যাই। মাথা নেড়ে শঙ্কর বললে, না না, এখানে একটা কাজ সেরে তারপর যাব। কিসে যাবে? কেন, ট্যাক্সিতে যাব? মামলা হয়ে যাওয়ার দিন দশেক পরে একদিন শঙ্কর অপলাকে বললে, আর শোনো, একটা ফ্ল্যাট জোগাড় করেছি। অপলা জিজ্ঞেস করলে, কোথায়? ওই গোয়া বাগানে। অত দূরে আমি যাব না। না, কিন্তু তোমার বাপের বাড়ির তো খুব কাছে। তা হোক, ওদিকে আমি যাব না। তা কোন দিকে যেতে চাও? বালিগঞ্জে হলেই ভালো হয়, বড়জোর ভবানীপুর। এক মুহূর্ত অপেক্ষা করে অপলা বললে, দেখো, আমার শরীরটা ভেতরে ভেতরে ভারী খারাপ হয়ে গেছে। আমি তো একেবারে সবচেয়ে দূরের ঘরে আমার ব্যবস্থা করে নিয়েছি। তবে তোমার এত তাড়া কেন? এক বাড়িতে থাকা কি খুব খারাপ দেখাচ্ছে? মাথা নেড়ে শঙ্কর বললে, না না, একটুও খারাপ দেখাচ্ছে না, তাড়া নেই, তুমি থাকো। দিন পাঁচেক পরে সন্ধ্যার পর অফিস থেকে শঙ্করনাথ যথা নিয়মে দক্ষিণ দিকের বারান্দায় বসে সিগার ধরিয়েছে। অপলা এসে একটা চেয়ার টেনে নিয়ে বসলো। তার প্রতি দৃষ্টিপাত করে শঙ্কর বললে, কি খবর মিসেস চ্যাটার্জি? অপলা বললে, আজ বিকেলে দীপু ডিগ্রির নকল দিয়ে গেছে। শঙ্কর বললে, ভালো কথা, দরকারি জিনিস সাবধানে রেখো, ডিগ্রি জারি করতে হলে দরকার হবে। ডিগ্রি জারি কি? এই ধরো, আমি যদি তোমার মাসোহারা না দিই অথবা দিতে দেরি করি, তাহলে এই ডিগ্রির জোরে আমার সম্পত্তি যতটুকু দরকার নিলাম করে নিয়ে তুমি তোমার পাওনা আদায় করতে পারবে। ও। ক্ষণকাল নিঃশব্দে বসে থেকে অপলা ধীরে ধীরে প্রস্থান করলে। রাত 11টা। একটা ইংরেজি ম্যাগাজিন পড়া শেষ করে শঙ্কর সবেমাত্র শুয়েছে। এমন সময় দরজায় টক টক করে কয়েকবার টোকা পড়ল। কে? বাইরে থেকে গলার শব্দ শোনা গেল, কিন্তু কার তা ঠিক বোঝা গেল না। তাড়াতাড়ি আলো জ্বেলে দরজা খুলে শঙ্কর দেখে অপলা দাঁড়িয়ে, বাঁ হাতে মাথার বালিশ। শঙ্কর বললে, আরে কি ব্যাপার বলো তো? আর্তকণ্ঠে অপলা বললে, দেখো, ও ও ঘরে আমার ঘুম হয় না। আজ তো 9টা থেকে এই পর্যন্ত একবারও চোখের পাতা বুঝতে পারিনি। তা হাতে বালিশ কেন? আমি আমি এ ঘরে শুতে এলাম। শুতে এলে? কিন্তু এ ঘরে যে পালঙ্ক একটা। ওই এক পালঙ্কেই তো আমরা শুতাম। হ্যাঁ, তা শুতাম, কিন্তু এখন শুলে তোমার ডিগ্রির প্রতি একটু অসদাচার করা হবে নাকি? ডিগ্রি আমি পুড়িয়ে এসেছি। শঙ্করের মুখ উৎফুল্ল হয়ে উঠল। পুড়িয়ে এসেছো? বালাই গেছে। অপলার হাত থেকে বালিশ টেনে নিয়ে শয্যার দিকে অগ্রসর হলো শঙ্কর। অপলাও পিছনে পিছনে ঘরের ভিতর প্রবেশ করে দরজা লাগিয়ে দিল।